ওয়েলকাম টু মাই চ্যানেল। এসএসসি 2016 রিলেটেড আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এসএসসিতে যারা যোগ্য প্রার্থী ছিল তারা কিন্তু এবার কোমর বেঁধে নেমেছে। তারা কিন্তু ডেপুটেশন জমা দিচ্ছে ক্রমান্বয়ে। প্রতিদিন কিন্তু একটা একটা দল গিয়ে ডেপুটেশন জমা দিচ্ছে তাদের বিভিন্ন দাবির সাপেক্ষে। এবং এসএসসি অফিসে গিয়ে মাননীয় যে চেয়ারম্যান রয়েছেন সিদ্ধার্থ মজুমদারের কাছে কিন্তু তারা ডেপুটেশন জমা দিচ্ছে। এবং সেই রিলেটেড কিছু ভিডিও ফেসবুকে দেখলাম, তারা লাইভ করে জানিয়েছে যে এসএসসি চেয়ারম্যান বর্তমানে কি বলছেন। তিনি কিন্তু এখনও খুব বেশি উদাসীন। তিনি এমন একটা হাবভাব করছেন যেন কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, তো সেই রিলেটেড কী বলেছেন উনি সেটা পরে আলোচনা করছি। আপাতত ডেপুটেশনে কি দাবি রয়েছে যোগ্য চাকরি প্রার্থীদের সেটা তোমরা একটু দেখে নাও। দেখো, যে দাবিগুলো করেছে সেই দাবিগুলো একটু আলোচনা করি, তারপর এসএসসি চেয়ারম্যান এই রিলেটেড বিষয়ে কী বলেছেন এবং এত উদাসীন কেন। কারণ যোগ্য চাকরি প্রার্থীদের যেখানে যারা যোগ্য, বেসিক্যালি যোগ্য চাকরি প্রার্থী, তাদের চাকরির নিয়ে যেখানে টানাপোড়েন শুরু হয়েছে, চাকরি আদৌ থাকবে কিনা চিন্তায় রয়েছে, কিন্তু এত উদাসীন উনি কীভাবে থাকতে পারেন সেটা পরে আসছি। আপাতত দেখো কী নিয়ে বলেছে, কী কী ডেপুটেশন রয়েছে কী নিয়ে। প্রথমত 1 নম্বর, যোগ্যদের নাম, রোল নাম্বার, বিভাগ এবং বিভিন্ন বিষয় অনুযায়ী স্বচ্ছ তালিকা দ্রুত ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, যাতে 6ই জুন স্কুল খোলার পর আমাদের যোগ্যতা নিয়ে ছাত্রছাত্রীর কোনো প্রশ্ন না তুলতে পারে। এটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ আমরা জানি যারা অযোগ্য তাদের চাকরি যাচ্ছে সেই নিয়ে ভাবার কিছু নেই, কিন্তু যারা যোগ্য, যাদের চাকরি গেছে আপাতত হাইকোর্টের নির্দেশে, তাদের কিন্তু ছাত্রছাত্রীদের কাছেও বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাদের যোগ্যতা নিয়ে ছাত্রছাত্রীদের মনেও কিন্তু প্রশ্ন তৈরি হবে এবং সেইটা কিন্তু তাদেরকে বারবার ছোট করবে। ঠিক আছে, সেই নিয়ে যাতে ওয়েবসাইটে দ্রুত যারা যোগ্য সেটাও বলে দেওয়া হোক, কিন্তু এই বিষয়ে উদাসীন। এখনও পর্যন্ত কিন্তু যোগ্যদের লিস্ট তৈরি হয়নি চেয়ারম্যানের কথায়। তারপরে 2 নম্বর, যোগ্য অযোগ্যদের কিভাবে পৃথকীকরণ করছেন সেই ব্যাপারে আমাদের অবগত করতে হবে। ওরা তো বারবার বলছে আমরা পৃথক করছি, অযোগ্যগুলোকে আলাদা করেছি। কখনো বলছে 4,000, কখনো বলছে 5,000, কোনো ঠিক নেই। সিবিআই একবার বলছে 8,000, একবার বলছে 10,000, কারো কোনো পরিসংখ্যানে মিল নেই। সেটা কিন্তু খুবই চিন্তার বিষয়। এইভাবে যদি পরিসংখ্যানে মিল না থাকে সবার, যে কতজনের চাকরি চুরি হয়েছে, তাহলে কিন্তু প্যানেল বাতিল হতেও পারে। হয়তো সুপ্রিম কোর্টেও যদি এইভাবে বারবার দেখতে পারে যে অযোগ্য সংখ্যা বারবার বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু প্যানেল ক্যান্সেল হতেও পারে। তো এটা একটা বড় ব্যাপার, সেই জন্য বলা হচ্ছে যোগ্য অযোগ্যদের কীভাবে পৃথকীকরণ করছেন সে ব্যাপারে আমাদের অবগত করতে হবে। তারপর 3 নম্বর পয়েন্ট, আমাদের যোগ্যতা নিয়ে যদি এখনও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের একাডেমিক মার্কস, ইন্টারভিউ, ওএমআর, প্রাপ্ত নম্বর পুনরায় ভেরিফিকেশন করুন। যারা যোগ্য প্রার্থী তারা বারবার চাইছে এই গেঁড়াকল থেকে বেরোতে। সেই জন্য কী দরকার, বেসিক্যালি তাদের ডিটেলস আবার চেক করা হোক দরকার হয়। তারা যেহেতু স্বচ্ছ, তাদের তো কোনো ভয় নেই, তো তাদের আবার প্রকাশ করা হোক, যোগ্যতা চেক করা হোক এবং ভেরিফাই করে পুনরায় জানানো হোক যে এরা যোগ্য, এদের উপর কখনও কোনো আর কেস হবে না। এটা ক্লিয়ার করে দেওয়া হোক, কারণ বারবার এটা সাফার কতদিন করবে তারা। তারপরে দেখো, 16ই জুলাই সুপ্রিম কোর্টের শুনানিতে এসএসসি যাতে যোগ্য অযোগ্যদের নিখুঁত তালিকা, কারণ নিখুঁত তালিকা বলার একটা বড় কারণ রয়েছে, কারণ এতদিন পর্যন্ত এসএসসি তো কি বলবো, তারা অযোগ্যদের বাঁচানোরই চেষ্টা করছে হয়তো রাজ্য সরকারের কথা অনুসারে। তারা চাইছে যে রাজ্য সরকার যেমন চাইছে পুরো প্যানেল বাঁচবে, কারো চাকরি যাবে না, সেই হিসাবে অযোগ্যদেরকেও তো তাহলে বাঁচাতে হবে। সেই হিসাবে তারা ঠিকঠাক কিন্তু তালিকা প্রকাশ করছে না, সেই জন্য নিখুঁত তালিকা প্রকাশ করতে বলা হয়েছে এবং পদক্ষেপ নিতে বলা হচ্ছে। 5 নম্বর পয়েন্টে, যত দ্রুত সম্ভব একাদশ দ্বাদশের ওএমআর প্রকাশে, সেই সময় যেহেতু একাদশ দ্বাদশের ওএমআর প্রকাশ হয়নি সেটাও প্রকাশ করতে বলা হয়েছে, যাতে কোনো রকম দ্বন্দ্ব না থাকে মানুষের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে যে কারা যোগ্য কারা অযোগ্য। ঠিক আছে, কারণ তারা বারবার অপমানের শিকার হচ্ছেন সমস্ত জায়গাতে, সেটা বাড়িতে হতে পারে, রাস্তাঘাটে ছাত্রছাত্রীদের সামনে, সমাজের সামনে বারবার অপদস্থ হতে হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদেরও। তো এই বিষয়ে বলে রাখি, এই বিষয়ে কিন্তু আমাদের যে চেয়ারম্যান রয়েছেন উনি কিন্তু কিছুই তেমন বলছেন না। ওনাকে যখন বলা হচ্ছে যে অযোগ্যদের লিস্ট কি তৈরি হয়েছে, উনি কিন্তু বড্ড উদাসীন যে এখনও তৈরি হয়নি, এরকমই কিন্তু বলেছেন। অযোগ্যদের তৈরি হয়েছে, এবার যখন বলছে যোগ্যদের তাহলে কোথায়, বলছে যে অযোগ্য ছাড়া বাকিগুলো যোগ্য। এটা কোনো তো কথা নয়, তাই না? উনি কিন্তু বারবার যখন বলা হচ্ছে 16ই জুলাই তো সুপ্রিম কোর্টে ফাইনাল শুনানি হতে পারে, আপনাকে তো লিস্টগুলো দিতে হবে, তখন উনি এমন ভাব করছেন যে 16ই জুলাই যে ফাইনাল শুনানি হবে সেইটা নিয়েও উনি জানেন না। মোদ্দা কথা হচ্ছে যে যোগ্য প্রার্থীদের নিয়ে উনি বলছেন যে তাহলে ঠিক আছে, দেখছি, কথা বলবো, ওনাদের যে প্রধান আইনজীবী রয়েছেন তার সাথে কথা বলবো, জুনিয়রের সাথে কথা বলেছিলাম, এবার সিনিয়রের সাথে কথা বলতে হবে, দেখছি কি করা যায়, এরকম একটা হাবভাব। ঠিক
ঠিক আছে। তো উনি ব্যাপারটা এত বড় একটা ব্যাপার, এত উদাসীন এত বড় ব্যাপারে উনি থাকতে পারেন কি করে, এটাই সব থেকে বড় প্রশ্ন। যারা ডেপুটেশন দিচ্ছেন তাদেরকে বলবো আপনারা ক্রমান্বয়ে যেতে থাকুন, কোনোভাবেই ছাড়বেন না। আর বাকি যারা রয়েছে এখনও যারা যাচ্ছ না আপনারাও যান, বারবার ক্রমান্বয়ে যান, কী কী দাবিগুলো বারবার জানান। এবং আপনাদের কিন্তু নিজেদের যোগ্যতার প্রমাণ নিজেদেরকেই দিতে হবে, এমন একটা সিচুয়েশন তৈরি করেছে রাজ্য সরকার এবং এসএসসি। সেই জন্য আপনাদেরকেই বারবার যেতে হবে, যে ব্যবস্থা করে দিতে হবে, ব্যবস্থা করে নিতে হবে জোর করে, যাতে যোগ্যদের অর্থাৎ আপনাদের লিস্ট আলাদা করে বের করে দেওয়া হয়, যাতে এই রকম অপমানের শিকার আপনাদেরকে না হতে হয়। তো একটা ভিডিও রয়েছে ওখান থেকে এসএসসি অফিস থেকে বেরিয়ে এসে কী বললো চেয়ারম্যান, সেই নিয়ে ভিডিওটা পরবর্তী সময় নিয়ে আসি খুব তাড়াতাড়ি। তো আপনারা নিজেরাও বলুন যে কী কী করলে এখন ভালো হয়, আপনাদের কোনো পরামর্শ থাকলে বা আপনারা কী কী পথে এগোচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ঠিক আছে, যেভাবেই হোক কিন্তু প্রথম কথা আমার মনে হয় যে এটা যোগ্যদেরকে বাঁচাতে হলে অযোগ্যদেরকে বার করতে হবে, অযোগ্যদের লিস্ট ইমিডিয়েট দরকার এবং তার সাথে যোগ্যদের লিস্টটাও দরকার। ঠিক আছে, আপনারাও আপনাদের মূল্যবান মতামত দেবেন, এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।